লাগাইলেন, লাগানো হচ্ছে ঘুমাইলেন, পরে হচ্ছে বৃষ্টির পরিবেশ ঠান্ডা হয়ে গেল, আপনার অসুস্থ হয়ে যেতে পারে ওই সময়। তাছাড়া আবার হচ্ছে গরমের কারণে অনেকে দেখা যায় যে অনেক বেশি হচ্ছে ঠান্ডা পানি বা ঠান্ডা ড্রিঙ্কস খেয়ে ফেলে। তো এটাতে সমস্যা হয়, এই সমস্যাটা আমি নিজে নিজে পড়ে গেছি আর কি। তো তো এই অবস্থা, ঠান্ডা কাশি জ্বর এটার মধ্যে আমি নিজেই আছি, সেজন্য সবারই আপনারা সতর্ক থাকবেন। আর ইনশাল্লাহ আল্লাহ সুস্থ রাখবেন আমাদের, সে দোয়া করি। এখন হচ্ছে যে আপনাদের মোটামুটি হচ্ছে সিএসএস এর শুরুটা দেখানো হয়েছিল, যে সিএসএস দেখানো হয়েছিল নাকি এইচটিএমএল টাই শুরু দেখানো হয়েছিল? এনিওয়ান? স্যার লাস্ট ক্লাসে আমরা জাস্ট টেবিল করছিলাম, টেবিল পর্যন্ত, আমাদের সিএসসি শুরু হয় নাই। সিএসএস শুরু হয়নি, আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। ঠিক মতো দেখা যাচ্ছে নাকি জুম ইন বা জুম আউট করতে হবে? না স্যার ঠিক আছে। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা টেবিল নিয়ে দেখেছিলাম, আর দেন হচ্ছে ফর্ম নিয়ে দেখেছিলাম, যতটুকু মনে পড়ে আমার এইচটিএমএল এর। আজকে আমরা দেখবো যে এই যে আমরা একটা ওয়েবসাইট বানালাম, এখন শুধু যদি এইচটিএমএল থাকে, আচ্ছা আমরা একটু সার্চ দিয়ে দেখি তো। তো ওয়েবসাইট which constructed by only using HTML, দেখি শুধু HTML দিয়ে কিরকম হয়। No, they're like HTML. আচ্ছা, এই যে এখানে একটা স্যাম্পল দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? শুধু এইচটিএমএল দিয়ে একটা ওয়েবসাইট কি রকমের হবে। ওয়েবসাইট should look like this। এই যে সুন্দর একটা আছে ওপেন ইমেজ, দেখতে পাচ্ছেন সবাই? একটা ওয়েবসাইট সর্বোচ্চ এই রকমের হবে, তাও এই ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করা হয়েছে, আদারওয়াইজ কি হইতো, কোনো কালারই থাকতো না। এরকম একটা সাইট হইতো, এরকম সাইট আসলে আমরা কেউ ইউজ করতাম? কি মনে হয়, মানুষ ইউজ করতো এই ধরনের সাইট? আচ্ছা, খুব একটা ব্যবহার করতে বলে আমার মনে হয় না, কারণ মানুষ হচ্ছে এই ধরনের ওয়েবসাইট ব্যবহার করতে গেলে বিরক্ত হয়ে যেত যে আহ, খুব একটা ফাংশনালিটি নেই, কিচ্ছু নেই, দেখতে বাজে লাগছে। তো তারা একঘেয়েমি চলে আসতো and ভালো লাগতো না। তো এই যে ওয়েবসাইটটাকে আপনি সুন্দর করবেন, এই যে কত সুন্দর সুন্দর ওয়েবসাইট দেখতে পারবেন, এই যে লোগো টোগো দিয়ে ডিজাইন করা, শুধু এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা জাস্ট এইচটিএমএল সিএসএস ব্যবহার করি এরকম একটা ওয়েবসাইট ব্যবহার করা সম্ভব, তৈরি করা। ঠিক আছে, এই যে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, তাহলে একটা ছবি দেখতে পারবেন মোটামুটি। এই যে আশা করি দেখতে পাচ্ছেন, এই যে এত সুন্দর একটা ওয়েব পেজ, এটা শুধুমাত্র এইচটিএমএল সিএসএস ব্যবহার করেই এত সুন্দর একটা ভিউ দেওয়া সম্ভব। তো এই জিনিসটা হচ্ছে আপনি এইচটিএমএল সিএসএস দিয়েই শুধু আপনি অনেক ওয়েবসাইটে কাজ করতে পারেন, এন্ড ইভেন এইচটিএমএল এন্ড সিএসএস এনাফ টু ক্র্যাক জব। ঠিক আছে, শুধু জব পাওয়া যায় শুধু এইচটিএমএল সিএসএস জানে। তো এই যে আমরা এই সিএসএস স্টাইলিংটা করবো, সেটার বেসিক জিনিস আমরা জানবো। মনে রাখবেন,
প্রোগ্রামিং আসলে আগের দিনের মতো নেই, পুরানো দিনের ট্রেডিশনাল ওয়েতে নেই যে আপনি একটা জিনিস এই পুরো লাইন বাই লাইন কোড করবেন। প্রোগ্রামিং আর ওই পর্যায়ে নেই। এখন প্রোগ্রামিং হচ্ছে যে আপনি একটা কোড বুঝেন কিনা, এটা হচ্ছে মেন প্রায়োরিটি। কারণ কোড লেখার জন্য অনেকে আছে, বিভিন্ন ইভেন চ্যাট জিপিটি আপনার থেকে আজ এফিসিয়েন্ট কোড লিখে ফেলতে পারবে সিম্পল সময়ে। বাট আপনাকে চ্যাট জিপিটির দিকে কারেক্ট ইনস্ট্রাকশনস দিতে হবে যে আমি কি চাচ্ছি। সো এখন যদি আপনি কোড বুঝেন, তাহলে যা কোড হবে, জেনারেট হবে, সেটাকে মডিফাই করে নিজের মতো করে নিতে পারবেন, কারণ আপনি জানেন কোন অংশের কি কাজ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোড বোঝা, লাইন বাই লাইন। আসলে এই যুগে এসে মানুষ লাইন বাই লাইন কোড লিখে না। ইভেন আরেকটা আরেকটা সিক্রেট হলো, আপনারা অনেকে হয়তো বা দেখেছেন বিভিন্ন মিম শেয়ার করতে, যে ব্যাপারটা হচ্ছে যে এরকম একটা কথা আছে না, যেসব ডাক্তাররা হচ্ছে গুগল করে, তারা হচ্ছে দে আর নট ইভেন আ ডক্টর। তো এরকম স্টেটমেন্ট অনেক আছে। তো বাট এরপরে ওই ধরনের মিমসে সাথে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ছবি দেওয়া থাকে, দেন সফটওয়্যার ইঞ্জিনিয়াররা মানে হাসে যে তাদের সব কাজই হচ্ছে হয় কি গুগল করে হচ্ছে তারা সকল সলিউশন বের করে। তো বাস্তবিক অর্থে এরকমই। আপনি এখন আর আগের যুগ নেই, প্রতি লাইন বাই লাইন কোড লিখবেন। এখন আপনি হচ্ছে গুগল করবেন, চ্যাট জিপিটি ব্যবহার করবেন, একটা প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন। এখন আপনার কাজ হচ্ছে ওটা বুঝতে পারেন, বুঝে দেন মডিফাই করা। বুঝতে পারছেন? তো এতটুকু হইলেই আসলে এখন এনাফ, আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর সকল কাজ করতে পারবেন। এখন বোঝার জন্য এই সকল টুকটাক বিষয়, কিভাবে এইচটিএমএল লিখতে হয়, কিভাবে সিএসএস লিখতে হয়, সিএসএস কি কি ট্যাগ আছে, এই বিষয়গুলো আপনার জানতে হবে। আর যদি কখনো এরকম কোড পেয়ে যান, বুঝতেছেন না, তাহলে টেনশনের কিছু নেই, জাস্ট কোড কপি করে চ্যাট জিপিটি কে দিয়ে বলবেন এক্সপ্লেইন। কারণ এরকম অনেক কিছু আছে যেটা আমাদের আমাদের জ্ঞানের বাইরে। ঠিক আছে, অনেক কিছু আছে, লাইক এক ফ্রন্ট এন্ডেই তো ফ্রেমওয়ার্কের অভাব নেই। সো আপনি কয়টা শিখবেন? আপনি একটাতে এক্সপার্ট, বাকি গুলো আপনার অজানা। কিন্তু আপনি প্যাটার্নটা জানেন, কোন প্যাটার্নে এই ফ্রন্ট এন্ড কাজ করে। সো আপনি কি করবেন, ওই কোডটা জাস্ট বুঝে নিবেন, বুঝে নিয়ে পরবর্তী অংশ নিজে লিখতে পারবেন, যদি আপনি অ্যাকচুয়াল লজিক গুলো যদি শিখতে পারেন। So, আমরা এখন হচ্ছে ওই জিনিসটার দিকে মনোযোগ দিব, যে অ্যাকচুয়াল যে বিষয়টা সেটা শেখার চেষ্টা করা। এখন এই যে দেখতে পাচ্ছেন এইচটিএমএল এর যে ট্যাগটা, এইচটিএমএল ট্যাগের মধ্যে তাকালে দেখবেন যে এই বডি মানে কি, আমি এই বডি ট্যাগের কালারটা চেঞ্জ করব। H1 মানে হচ্ছে আমি H1 ট্যাগের কালার চেঞ্জ করব। আর P ট্যাগের মানে হচ্ছে আমি P ট্যাগের কাজটা শেষ করব। বুঝতে পারছি? এই জিনিসগুলা কি করব, জাস্ট এই ট্যাগগুলো সিলেক্ট করে আমি হচ্ছে সেটার ব্যাকগ্রাউন্ড কালার লাইট ব্লু করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন পুরো বডির কালারই চেঞ্জ হয়ে গেছে। H1 ট্যাগের কালার হোয়াইট এন্ড পজিশনটা সেন্টার হয়ে গেছে, এন্ড P ট্যাগটা ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ হলো এবং তার সাইজটা একটু বড় হয়ে গেল। এরকম বিভিন্ন স্টাইল চেঞ্জ আমরা চাইলেই সিএসএস দিয়ে করতে পারি। এখন দেখতে পাচ্ছেন স্টাইলটা কোথায় লেখা হয়েছে, হেডের মাঝখানে। এটাকে কি বলে, এটাকে বলি আমরা ইন্টারনাল সিএসএস। তো ইন্টারনাল মানে কি, ওই পেজেরই হেডের মধ্যে স্টাইল ট্যাগ ব্যবহার করে আমরা কি করতে পারি, বিভিন্ন প্রপার্টি অ্যাড করতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা সিএসএস অ্যাড করতে পারি। আর সিএসএস ফুল ফর্ম আপনারা জানেন, ক্যাসকেডিং স্টাইল শীট। সিএসএস কিভাবে লেখা হয়? সিএসএস লেখার নিয়ম হচ্ছে একটা সিলেক্টর থাকবে। আপনারা অলরেডি দেখেছেন যে বডি বা এইচ বা প্যারাগ্রাফে সিলেক্ট করছে, দেন সেকেন্ড ব্র্যাকেট শুরু এন্ড শেষ করছে, এন্ড প্রপার্টি ভ্যালু লিখছে, বিভিন্ন প্রপার্টি বিভিন্ন ভ্যালু লিখছে। এইভাবে কি করি আমরা সিএসএস টা ইমপ্লিমেন্ট করি। এখন কথা হচ্ছে এই যে সিলেক্টরটা, এই সিলেক্টরটা আমরা কিভাবে সিলেক্ট করব? ইটস এ ভেরি গুড কোশ্চেন। লাইক আপনি কোনটার প্রপার্টি চেঞ্জ করতে চান, এটার জন্য আপনাকে তো আগে সিলেক্ট করতে হবে। আপনি সিলেক্ট না করলে কিভাবে প্রপার্টি চেঞ্জ করবেন? যেমন এখানে এখানে আমি তিনটা প্যারাগ্রাফ আছে, দেখতে পাচ্ছেন তিনটা, আপনারা একটু জুম করে দেখেন। তো এই যে তিনটা প্যারাগ্রাফ ট্যাগ আছে, তিনটা প্যারাগ্রাফ ট্যাগ আমি কি করছি, সিলেক্ট করছি যে আমি আমি প্যারাগ্রাফটা কি করতে চাই। আমরা এই যে টেক্সট গুলা তিনটে যেহেতু প্যারাগ্রাফ ট্যাগ, তিনটার কালারই রেড করব এবং তাদের
পজিশন সেন্টারে নিয়ে আসবো। সেটার জন্য কি করতে হবে, আমি বলেছিলাম না সিলেক্টর লাগবে, সিলেক্ট করতে হবে। আমি ট্যাগ গুলাকে সিলেক্ট করলাম কি দিয়ে, পি দিয়ে। সবাই একটু নোটিস করে দেখেন, 3টা পি আছে এবং আমি সিলেক্ট করছি পি দিয়ে। জি স্যার। দেন পরবর্তীতে আমরা কি করলাম, পি দ্বারা মানে হচ্ছে কি সকল পি ট্যাগ সিলেক্ট হয়ে যাবে। এখন আমার প্রপার্টি লিখবে যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু শেষ যেরকম লেখা ছিল। প্রপার্টি হচ্ছে টেক্সট অ্যালাইন এন্ড ভ্যালুটা হচ্ছে সেন্টার। কালার হচ্ছে কি প্রপার্টি, ভ্যালু হচ্ছে রেড। এভাবে আমি পি ট্যাগ এর মধ্যে কি করলাম, চেঞ্জেস গুলো রিফ্লেক্ট করে দিলাম। ক্লাস চলছে 15 সো এই দেখেন প্যারাগ্রাফ ট্যাগটা কালারটা চেঞ্জ হলো, সেন্টারে চলে আসলো। কিন্তু আমি ফর এক্সাম্পল আমার নতুন রিকোয়ারমেন্ট আসলো, শুধুমাত্র মি টু কে কি করতে হবে, রেড কালার করতে হবে, সেন্টারে আনতে হবে। এখন এটাকে আপনি কিভাবে সিলেক্ট করবেন, এখন আপনি সিলেক্ট করার জন্য আপনি কি করবেন, এটাতে একটা আইডি লিখলেন, আইডি ইকুয়াল টু প্যারা 1, এইটা লিখলেন। এইটা লিখে কি করবেন, এই যে আইডি সিলেক্ট করার জন্য কি করতে হবে, এই হ্যাশ দেন আইডির নাম। ক্লাস সিলেক্ট করার জন্য একটা ডট প্লাস কি ক্লাসের নাম। তো আমি এটা সিলেক্ট করে রান দেই, দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই জায়গাটার মধ্যে ওই প্রপার্টিটা অ্যাপ্লাই হলো প্যারা 1 এর মধ্যে। ঠিক আছে, এভাবে আমি যেটা চাই সেটাকে আবার সিলেক্ট করতে হবে, সিলেক্ট না করলে তো হবে না। আবার মনে করেন পি এর জায়গায় H1 এন্ড H1 চলে আসলো, মি টু এর জায়গায় কি হয়, প্যারার জায়গায় হ্যালো হ্যালো মি টু। সো রান দিলাম আমি, কি হলো দেখেন, হ্যালো রেড হলো, মি টু রেড হলো। এখন আমার মাথায় কোশ্চেন আসলো, আরে আমি চেয়েছিলাম শুধুমাত্র মি টু কে রেড করতে, হ্যালোটাকে ব্ল্যাক রাখতে। তো আমি এটা কিভাবে করব, এইটা সিলেক্ট করার জন্য আপনার এই এই যে এই নামটা চেঞ্জ করার কোনো দরকার নেই। আপনি কি করতে পারেন, আপনি ক্লাস নেন, কারণ আমরা এক আইডি সেম আইডি দুইটা রাখি না। ঠিক আছে, এটা এটা কোনো ভালো কোনো পরামর্শ না সেম আইডি না রাখা। সো ক্লাস আইডি কি করতে হবে, ডট দিবেন, ডট দিয়ে এবার ক্লাস সেম নামের হতে পারে, ইটস গ্রান্টেড, কিন্তু আইডিটা রং দেখাবে না, বাট ইটস নট পারমিটেবল অর গুড প্র্যাকটিস। সো আমরা ব্যাড প্র্যাকটিস করবো না। সো আমরা কি করছি, ডট প্যারা দিয়ে কি করছি, এই দুটো প্রপার্টি চেঞ্জ করে। এখন আমি চাই শুধুমাত্র হ্যালোটা রেড রাখবো, বাকি সবকিছু ব্ল্যাক। এটা আমি কিভাবে সিলেক্ট করবো, এটার জন্য কি আবার আলাদা ক্লাস নেম নিব, আলাদা ক্লাস নেম আমি নিব না। কেন, ফর এক্সাম্পল আমি চাচ্ছি উভয়েরই কালার রেড হোক, কিন্তু হ্যালো শুধুমাত্র সেন্টারে থাকুক, হ্যালো শুধুমাত্র সেন্টারে থাকুক। তো সেক্ষেত্রে কি করব, এটা উভয় না উভয় সেন্টারে থাকুক কিন্তু হ্যালো রেড হোক। এটা দিলে কি হবে, উভয় সেন্টারে থাকবে। ঠিক আছে, আমাদের রিকোয়ারমেন্ট এটা। কিন্তু আবার নতুন রিকোয়ারমেন্ট আসলো, মি টু হ্যালোটা রেড হবে, হ্যালোটা রেড হবে। তো এখন আমি হ্যালোটা রেড করতে চাইলে আমি যদি কালার রেড দিয়ে দিই, তাহলে প্রবলেম কি হলো, হ্যালো তো রেড হলোই, সাথে নিচের যে টেক্সটটা এইটাও রেড হয়ে গেল। বাট এটা তো আমরা চাই না। এই প্রবলেমের সলিউশন কি, এই প্রবলেমের সলিউশন হচ্ছে আপনাকে হ্যালোটাকে আরো ইউনিকলি আইডেন্টিফাই করতে হবে। কিভাবে, এই যে H1 ট্যাগ আছে, তো সেটা ব্যবহার করে আমি কি করলাম, H1 ডট প্যারা দেন কালার রেড। আমি একটু রান দিই, দেখতে পাচ্ছেন এরকম হলে কি হলো, শুধুমাত্র এই যে H1 টাই কি হলো, রেড হচ্ছে, কিন্তু প্যারা থাকা সত্ত্বেও এই পি ক্লাসের পি ট্যাগের যে প্যারাটা ক্লাসটা আছে সেটা কি হচ্ছে, কালারটা চেঞ্জ হচ্ছে না। আমরা এইভাবে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, বেস্ট অন দ্য রিকোয়ারমেন্ট, আমাদের কিরকম রিকোয়ারমেন্ট। তো এখানে আমরা কি করেছি, টেক্সটটা মানে এই প্যারা ক্লাসের উভয়ের ক্ষেত্রে প্রপার্টি হবে, সেজন্য উভয়কে এই টেক্সট অ্যালাইন সেন্টারের মধ্যে রাখলাম। দেন কালার চেঞ্জ যেহেতু শুধুমাত্র এইটার,
তো এইটাকে আরো ইউনিকলি আইডেন্টিফাই করলাম h1.para1, দেন আমরা কি করলাম কালারটা রেড করে দিলাম। এভাবে আমরা কি করতে পারি সিলেক্ট করতে পারি। সিএসএস কিভাবে ব্যবহার করি, তিনটা ওয়ে আছে। এইচটিএমএল ক্লাসে তিনটা ওয়ে আপনাদের দেখানো হয়েছে, যে ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল ওয়েতে সিএসএস ব্যবহার করতে পারি। দেন কমেন্টস, কি কমেন্ট হচ্ছে যেগুলোর আসলে কোনো দরকার নেই, এই কমেন্ট গুলো সিএসএস এই স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশের মাঝখানে যা রাখবো সেগুলো আর জেনারেট হবে না। সিএসএস কালারের কনসেপ্ট আপনারা এইচটিএমএল পড়ার সময় পড়ানো হয়েছিল। কালার কিভাবে আমরা দিতে পারি, আমরা সরাসরি কালার নেম দিতে পারি, হেক্সাডেসিমাল আরজিবি বা এইচএসএল ফরম্যাটে কালারটা দিতে পারি। সিএসএস ব্যাকগ্রাউন্ডের জন্য অনেকগুলো প্রপার্টি আছে যে আমরা আমি কোন ধরনের হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রাখতে যাচ্ছি, এটা আপনি চাইলে সেট করতে পারেন। আমি ব্যাকগ্রাউন্ডে কি করতে চাচ্ছি, দ্যাটস দ্য কোশ্চেন। আমি কি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, আমি কি ব্যাকগ্রাউন্ডের ইমেজটা চেঞ্জ করতে চাচ্ছি, আমি কি ব্যাকগ্রাউন্ডটাকে রিপিট করতে চাচ্ছি, আমি কি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টটাকে ফিক্সড রাখতে চাচ্ছি, আমি কি টোটাল ব্যাকগ্রাউন্ডের প্রপার্টি গুলো একটা লাইনে লিখতে চাচ্ছি, কি চাচ্ছি। সো সকল কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে। ব্যাকগ্রাউন্ড কালারটা যদি চেঞ্জ করতে চান, জাস্ট বডি ব্যাকগ্রাউন্ড কালার লাইট ব্লু, দেখতে পাচ্ছেন পুরোটা লাইট ব্লু হয়ে গেছে। এখন যদি চান ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করতে, ভেরি সিম্পল। এই ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এখানে পিছনে একটা ইমেজ আছে, সেই ইমেজটা কি করলাম, সেই ইমেজটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে ইউআরএল দিয়ে সেই ইমেজের লিংকটা দিয়ে দিলে কি হবে, ব্যাকগ্রাউন্ডের ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড রিপিট, আমরা যদি চাই রিপিট করতে, তাহলে আমরা কি করতে পারি, এই যে দেখতে পাচ্ছেন, ইটস নট এ গুড এক্সাম্পল, আই থিংক দ্যাট ইজ গুড। তো এই যে রিপিটটা, এই যে একটা ছবি দেওয়া, এই ছবিটা আমি কি দিয়ে দিচ্ছি কি কোনো রিপিট হবে না, তো সেই জন্য কি তার রিপিট হয়নি। এখন আমি যদি চাই না এটা তো রিপিট হবে, ব্যাকগ্রাউন্ড রিপিট এক্স, দেন দেখেন দেখতে পাচ্ছেন এই ছবিটা রিপিট হচ্ছে এক্স এক্সিস বরাবর বারবার, ঠিক আছে। আমি যদি রিপিট ওয়াই দেন, তাহলে ওয়াই আপনি রিপিট করতে চান কি চান না, দ্যাটস আপ টু ইউ। দেন চলে আসছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, আমরা অ্যাটাচমেন্টটা কি ফিক্স করে দিব নাকি। দেখেন খুব চমৎকার একটা এক্সাম্পল, আমরা যদি এটা না দিই, এটা না প্রথমে এটা দিলাম না, দেন রান দিলে দেখেন আমি যখন স্ক্রল ডাউন করব, এই এই ইমেজটা কি, এই ইমেজটা এই লেখাগুলোর সাথে সাথে উপরে চলে যাচ্ছে, ঠিক আছে। এখন যদি চাই আমি এই ইমেজটাকে আমি ফিক্স করে দিব, মানে এই ইমেজটাকে আমি এই পজিশনে ফিক্স করে দিব, দেন রান দিই। এখন দেখবেন ইমেজটা ফিক্সড, ইমেজটা এই জায়গা থেকে নড়বে না, বাট এই দেখছেন টেক্সটটা শুধুমাত্র মুভ করছে। এটা কি হচ্ছিল, টেক্সটের সাথে সাথে ইমেজটা মুভ করতেছিল। এখন ইমেজটাকে আমরা ফিক্সড করে দিলাম, শুধুমাত্র টেক্সটটা মুভ করবে। এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টটা ফিক্সড করে নিতে পারি, ঠিক আছে। তারপরে চলে আসে হচ্ছে শর্টেন। আমরা যতগুলো প্রপার্টি জেনেছি, লাইক ব্যাকগ্রাউন্ড কালার, ইমেজ রিপিট, পজিশন, এই জিনিসগুলো আলাদা আলাদা না লিখে আপনি এক লাইনের মধ্যে 4টা লিখে ফেলতে পারেন, দ্যাটস আপ টু ইউ, ঠিক আছে। আচ্ছা, দেন সিএসএস বর্ডারের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে বর্ডারের বিভিন্ন স্টাইল আছে, কোন স্টাইল আপনি নেবেন ইটস আপ টু ইউ। আপনি কি বর্ডার ডট রাখবেন, ড্যাশ রাখবেন, সলিড রাখবেন, ডাবল রাখবেন, হিডেন রাখবেন, নান করবেন, কি করবেন, ইটস আপ টু ইউ। আপনি দেখতে পারেন এগুলো হচ্ছে ডট, এটা ড্যাশ, এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে ডাবল, এরকম বিভিন্ন প্রপার্টি আপনি সেট করতে পারেন বর্ডারে। দেন বর্ডারের যে উইথ, এই যে বর্ডার কতটুকু চড়া হবে, এই যে দেখতে পাচ্ছেন বেশি উইথ কম উইথ, এই চড়াটা আপনি সেট করতে পারেন পিক্সেল দিয়ে, 2 পিক্সেল, 5 পিক্সেল, 10 পিক্সেল। বর্ডারে কোন কালারের হবে দেখতে পাচ্ছেন, এই যে রেড, গ্রিন, ব্লু। সো এটা আপনি চেঞ্জ করতে পারবেন। এর বর্ডারটা কি রকমের হবে, এই ডটেড হবে, এই স্ল্যাশ আকারে থাকা হবে, কি রকমের হবে, এই জিনিসটা আপনারা সেট করতে পারবেন। স্টাইলটা কি রকমের হবে, সাইডটা কি রকমের, সাইডটা কি নিরেট হবে নাকি ডট হবে নাকি ড্যাশ হবে। একটা বিষয় যে সব সাইডে যে এক হতে হবে ব্যাপারটা এরকমের না। টপ, বর্ডার রাইট, বর্ডার ডাউন, বর্ডার লেফট, এরকম করে করে বর্ডার স্টাইলটা কি করতে পারেন আপনারা চেঞ্জ করতে পারেন। দেখেন এক্সাম্পলটা দেখেন, বর্ডার টপ স্টাইলটা কি হবে, এই যে ডট। বর্ডার বটম স্টাইল ডট, বর্ডার রাইট এবং লেফট হচ্ছে কি সলিড। আপনি ইচ্ছা মতো একই মানে এই টেক্সটের 4 দিকের বর্ডার 4 রকম করতে পারেন। শর্ট এন্ড হচ্ছে আপনি, আমরা সবসময় বলি 5px সলিড রেড, এভাবেও সবকিছু আলাদা আলাদা বর্ডার উইথ, বর্ডার কালার, বর্ডার সাইজ, এইগুলো আমরা ভিন্ন ভিন্ন না লিখে জাস্ট বর্ডারের মাধ্যমে ছোট করে লিখতে পারি। যেরকম দেখেছিলাম ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা কি করলাম, জাস্ট
5px বলতে বোঝাচ্ছি কতটুকু উইথ হবে, সলিড বলতে বোঝালে কি টাইপের হবে, লাইক সলিড ড্যাশ নাকি ডট কোন ধরনের হবে, আর রেড কোন কালারের হবে, ঠিক আছে। দেন রাউন্ডেড বর্ডার হচ্ছে যে একটা বর্ডার কিরকমের হবে, একেবারে চার কোণাচা হবে নাকি একটু রাউন্ড হবে নাকি বেশি রাউন্ড হবে, আমরা সেটা বলে দিতে পারি। এই যে দেখতে পাচ্ছেন যে এই সবগুলো কি ডিফারেন্ট ডিফারেন্ট রাউন্ডিং, ঠিক আছে। সো বর্ডার দেখতে পাচ্ছেন সবগুলোর কি বর্ডারটা ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে একটু রাউন্ড করা, ঠিক আছে। বর্ডার রেডিয়াসটা আপনি 20 পিক্সেল করেন, 20 পিক্সেল করেন, তাহলে দেখতে পারবেন এটা আরো রাউন্ড হয়ে গেছে। আপনি চাচ্ছেন যে আপনি এখানে একটা কি করবেন, আপনার টেক্সট দেওয়ার দরকার নেই, আপনার টেক্সট দেওয়ার কোনো দরকার নেই, আপনার বর্ডার বোঝার জন্য এই টেক্সটের দরকার নেই, টেক্সট ছাড়াই আপনি বর্ডার এই যে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এক একটা এক এক রকমের বর্ডার, একটা একটু কোণাচ্ছে, একটা একটু রাউন্ড, একটা বেশি রাউন্ড। ফর এক্সাম্পল আমি চাচ্ছি স্কোয়ার বানাতে, সো বর্ডার রেডিয়াস 50%, HEIGHT হাইট 100 পিক্সেল, দেন WIDT উইথ 100 পিক্সেল। প্যাডিং এর দরকার নেই কারণ যেটা আমরা টেক্সট রাখিনি, রান দিই। দেখতে পাচ্ছেন আমরা একটা বৃত্ত এঁকে ফেলতে পারি ইচ্ছা মতো করে বর্ডার দিয়ে। তো অনেক সময় হয় না, আপনারা চাইলেই জাতীয় পতাকা ড্র করতে পারেন, বাইরে একটা ডিম ভেতরে একটা ডিম, দেন বাইরের এটার পজিশনটা কি সেন্টারে দিবেন, ঠিক আছে। সেন্টার দিলে হচ্ছে কি একটা চারদিকে একটা মানচিত্রের মধ্যে, দেন হচ্ছে রেড কালার একটা সার্কেল দিয়ে, দেন এই কালারটা হচ্ছে গ্রিন দিতে পারেন, এন্ড হচ্ছে গ্রিন এন্ড হচ্ছে রেড দিতে পারেন, ঠিক আছে। সো এই জিনিসটা হচ্ছে কি সবাই ইমপ্লিমেন্ট করতে পারেন। হ্যাঁ, তো এখন হচ্ছে আমি আপনাদের এটা হচ্ছে আপনাদের টাস্ক যে আপনি একটা জাতীয় পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকাটা আপনি হচ্ছে HTML CSS এ করে দেন হচ্ছে সাবমিট দিবেন, ঠিক আছে। কোড উইথ স্ক্রিনশট আপনি হচ্ছে আজকের মধ্যে সাবমিট দিবেন। আমি আমি হচ্ছে আপনাদের বিএলসি তে অ্যাসাইন করছি আজকের টাস্ক এটা। আহ আচ্ছা যদি একটু আরেকবার বলতেন। আচ্ছা আমি আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। মাই মাই কোর্স আপনারা হচ্ছেন কত 322, তো 322 এর মধ্যে সিএসএস এর মধ্যে যদি আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি আপনাদের আজকের টাস্ক হচ্ছে সাবমিট করেন সবাই, বুঝছেন, আদারওয়াইজ রেজাল্ট খারাপ হবে। শুধু শুধু একটু স্যার অবস্থা করে যেহেতু রেজাল্ট খারাপ করে। কারেন্টের একটু অবস্থা আছে, টাইমটা একটু বাড়ায় দেন, মানে সোমবার পর্যন্ত থাকুক বা কালকে রবিবার পর্যন্ত, যেহেতু বৃষ্টির হ্যাঁ, দিন তো একটু কারেন্টের ব্যাপার স্যাপার আছে, মানে যারা যারা ওই যে এখনো কারেন্ট আসে নাই, ঢুকতে পারেনি। ঠিক আছে, আমি তাহলে সোমবার পর্যন্ত দেই। স্যার সোমবারে রাত পর্যন্ত দেন, তাহলে আপনি পৌঁছে থাকবেন মোটামুটি ভালো। টাস্ক 1 সিএসএস, টাস্ক 1 সিএসএস করে আপনাদের কাজ হবে হচ্ছে বিডি ন্যাশনাল ফ্ল্যাগ। ক্রিয়েট প্লেস। আচ্ছা সবাই দেখতে পাচ্ছেন আশা করি টাস্ক 1 সিএসএস, এইখানে গিয়ে হচ্ছে আপনারা এখানে অ্যাড করবেন, ঠিক আছে। সিমিলার লাইক দ্যাট এরকমই করবেন, সবুজ রেড, দেন এইখানে দেশের নাম, আর ক্রিয়েটেড বাই সবাই সবার নাম থাকবে, দেন কোড প্লাস হচ্ছে আউটপুটটা স্ক্রিনশট দিবেন আমাকে। বুঝতে পারছেন সবাই, ক্লিয়ার?
মানে স্যার হচ্ছে আমরা জাতীয় পতাকাটা বানাবো, তারপর হচ্ছে নিচে জাস্ট নিজেদের নাম দিব, এতটুকুই তো না? রাইট রাইট, জাস্ট জাতীয় পতাকাটা ড্র করে হচ্ছে নিজেদের যে নামটা সেটা হচ্ছে আহ, দিবেন, ঠিক আছে। ঠিক আছে স্যার। ওকে, তো এটা হচ্ছে আপনাদের টাস্ক আজকের ক্লাসের। তো এটা সবাই আশা করবেন, আশা করি পারবেন। খুব একটা কঠিন কাজ না, ভেরি সিম্পল। দুইটা ডিম নিয়ে মাঝখানে জাস্ট কালার চেঞ্জ করে দিবেন, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিবেন দুইটার, দেন এই শেপটা চেঞ্জ করবেন, দেন এই ছোট ছোট দুই তিনটা কাজেই হয়ে যাবে, খুব একটা কঠিন হবে না। সেভাবে বর্ডারের কাজ, দেন মার্জিন এন্ড প্যাডিং এর কনসেপ্ট আপনাদের জানা দরকার। সেক্ষেত্রে আমরা বক্স মডেলে চলে যাই। বক্স মডেলে যদি তাকান তাহলে দেখতে পারবেন যে বক্স মডেলের মাঝখানে থাকে কন্টেন্ট, ঠিক আছে। মাঝখানে কন্টেন্টের চারদিক, কন্টেন্টের বাইরে থাকে হচ্ছে বর্ডার, এন্ড কন্টেন্ট এন্ড বর্ডারের মাঝখানে থাকে হচ্ছে প্যাডিং, এন্ড চারদিকে থাকে হচ্ছে মার্জিন। আমরা একটু কিভাবে, আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন যে প্যাডিং কত, 70 পিক্সেল। হ্যাঁ, 70 পিক্সেল থেকে আমরা যদি 40 করি তাহলে দেখতে পারবেন এটা প্যাডিং মানে কি। প্যাডিং মানে হচ্ছে এই লেখা এবং এই যে বর্ডার, বর্ডার 2 পিক্সেলের জায়গায় আমরা 5 পিক্সেল দেই। এই যে বর্ডার এবং হচ্ছে কি এই প্যাডিং, এই টেক্সট এবং হচ্ছে কি এই বর্ডার মাঝখানে যে গ্যাপটা, এটা বাড়লে গ্যাপটাও বেড়ে যাবে। ফর এক্সাম্পল আমি যদি 20 পিক্সেল দিই কমে যাবে প্যাডিং, ঠিক আছে। আমি যদি 25 দিই প্যাডিংটা বেড়ে যাবে। আর মার্জিন কি, মার্জিন হচ্ছে এই বর্ডার থেকে চারদিকে দূরত্ব। এই মার্জিনটা হচ্ছে ফর এক্সাম্পল আমি দিলাম হচ্ছে 20 পিক্সেল, একই রকম। তো রান করি, দেখতে পাচ্ছেন এই চারদিকটা কিন্তু কমে গেল। এখন আমি 50 পিক্সেল, তাহলে একেবারে আরো দৃষ্টিগোচর হবে। সো কি হইলো, উপরে থেকে কি হইলো, উপরে থেকে কমে গেছে, এখান থেকে কমে গেছে, চারদিক থেকে কি তার মার্জিনটা হয়ে গেছে। আর 10 পিক্সেল যদি দেখবেন কমে যাবে, ঠিক আছে, চারদিক থেকে এই মার্জিনটা কমে যাচ্ছে। সো এইভাবে আমরা মার্জিন প্যাডিং করতে পারি এবং এই সেম প্যাটার্নই বক্স মডেল কাজ করে। ভেতরে থাকে টেক্সটটা, দেন বর্ডার থাকে চারদিকে, এইগুলোর মাঝখানে থাকে প্যাডিং, বর্ডারের বাইরে এবং আমাদের টোটাল উইন্ডো যে থাকে বা বডি যে থাকে সেটার থাকে হচ্ছে কি মার্জিন। সিএসএস আউটলাইন, আউটলাইনও আছে বর্ডার, বর্ডারের সাথে হচ্ছে কি মার্জিনের চারদিকে একটা আউটলাইন দিতে পারেন, আউটলাইনের উইথটা সেট করতে পারেন আপনার ইচ্ছা মতো সেম ভাবে। দেন টেক্সট নিয়ে হচ্ছে সিএসএস এর মোটামুটি ভালো লেভেলের কাজ রয়েছে। টেক্সট নিয়ে মোটামুটি ভালো লেভেলের কাজ আছে, যে কারণ টেক্সট অনেক ফরম্যাটিং এর অনেকগুলো ওয়ে আছে, যে আমি টেক্সটের কালারটা কি দিব, আমি টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, ঠিক আছে। এইভাবে আমরা টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারি, টেক্সটটাকে অ্যালাইন করতে পারি। অ্যালাইন করতে বোঝায় এটা আমরা কোন দিকে অ্যালাইন করব। একটু যদি তাকান দেখতে পাচ্ছি অ্যালাইনমেন্ট কি H1 সেন্টার। তো এই লেখাটা কোথায়, সেন্টারে। টেক্সট অ্যালাইন লেফট, তার মানে এই লেখা লেফটে। টেক্সট অ্যালাইন রাইট, তার মানে এই লেখা কোথায়, রাইটে। আর বাই ডিফল্ট কিছু না থাকলে সেটা লেফট থেকে শুরু হবে। আশা করি টেক্সট অ্যালাইনের বিষয়টা বুঝেছি। টেক্সট চলে আসে ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন বলতে বোঝায় একটা টেক্সট কিরকম হবে, এটা নিচে কি আন্ডারলাইন থাকবে, এটার উপরে লাইন থাকবে, নাকি টেক্সটটা কাটা থাকবে, এরকম বিভিন্ন জিনিস দেখতে পারো। এই দেখেন এটার উপরে কি লাইন, এটার মাঝখান দিয়ে লাইন, মানে কেটে দিচ্ছে টেক্সট, এটা নিচে, এটার উপরে নিচে, এরকম আমরা বিভিন্ন, এটা হচ্ছে প্রপার্টি, এটা হচ্ছে ভ্যালু, ডিফারেন্ট ভ্যালু দিয়ে ডিফারেন্ট আউটপুটটা পেতে পারি। দেন টেক্সট ট্রান্সফর্ম, টেক্সটে কি ট্রান্সফর্ম করবেন, আপার কেসে, লোয়ার কেসে, ক্যাপিটাল কেসে, কিসে চান। ছোট একটা এক্সাম্পল দেখেন, এই আপার কেস, বাট এই টেক্সটগুলো কি সব আপারে ছিল বলেন, না, এটা হচ্ছে নর্মাল টেক্সট ছিল, কিন্তু আমরা কি করেছি প্রতিটা টেক্সট আপার কেসে নিয়ে গেছি, এটাকে প্রতিটাকে লোয়ার কেসে নিয়ে আসছি, এন্ড দেন এটাকে ক্যাপিটাল, তার মানে প্রতিটা যে ওয়ার্ড সেটার ফার্স্ট লেটার সেটা হচ্ছে কি বড় হাতের, ঠিক আছে। এভাবে আমি টেক্সট টেক্সটের মাঝে স্পেস থাকে, এই যে টেক্সটের মাঝে স্পেস থাকে, লেটারের মধ্যে স্পেস থাকে। দেন বিভিন্ন সময় ওয়ার্ডের সময় দেখেছেন না, যে টেক্সটের মধ্যে টেক্সটের মধ্যে একটু স্পেস দেন, এটা করে করে কি করতে পারি, এটা করতে পারি। তো এই দুটো দেখেন, লাইন হাইটটা যখন বেশি থাকে তখন গ্যাপটা বেশি থাকে, কম থাকলে কি হচ্ছে দেখছেন একদম লেগে যাচ্ছে। এইরকম রেডি করতে পারি আমরা বাড়াতে, এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে কি খুবই কাছাকাছি, এটা হচ্ছে কি খুব বেশি গ্যাপ। এরকম ভাবে আপনি টেক্সট হাইট দিয়ে, লাইন হাইট দিয়ে কি করতে পারেন, ভ্যারি করতে পারেন। দেন টেক্সট শ্যাডো, অনেক সময় এই যে দেখতে পাচ্ছেন এই টাইপের টেক্সট দেখতে পারবেন, টেক্সটের শ্যাডো ইফেক্ট ইমপ্লিমেন্ট করা হয়, এই যে দেখছেন শ্যাডো ইফেক্টটা। তো শ্যাডো ইফেক্ট আপনি কমায় দিতে পারেন, আপনি আরো বেশি দিতে পারেন, ঠিক আছে। তো আপনি মনে করেন এটা রাখলেন হচ্ছে 1 px, এটা দিবেন 5, তার মানে কি কি
এক্সিস এবং ওয়াই এক্সিস বরাবর। তো এক্স এক্সিস বরাবর যদি আমি 2 দেই, তার মানে কি এক্স এক্সিস প্রথমটা হচ্ছে কি এক্স এক্সিস বরাবর, পরেরটা কি ওয়াই এক্সিস বরাবর। এইভাবে আমরা টেক্সটের শ্যাডো দিতে পারি আপনার প্রয়োজন মতো। সিএসএস ফন্টের আমরা আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে বা ওয়ার্ডে কাজ করার সময় আমরা বিভিন্ন ধরনের ফন্ট দেখতে পাই। অ্যান্ড এই ফন্ট গুলো হচ্ছে কি বিভিন্ন বিভিন্ন হয়। আমরা সান্স সেরিফ ব্যবহার করি, আমরা টেক্সট নিউ রোমান ব্যবহার করি, আমরা বেন্ডারা ব্যবহার করি, আমরা জর্জিয়া ব্যবহার করি, আমাদের পছন্দ মতো এরকম আপনারা ফন্ট কি করতে পারি, আমাদের প্রয়োজন মতো আমরা অ্যাড করতে পারি। ঠিক আছে, আচ্ছা। দেন ফন্টের সাইজ চেঞ্জ করতে পারি, ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে পারি। ফন্টের স্টাইলটা কিরকম, ওই যে নর্মাল টেক্সট করব নাকি ইতালিক করব নাকি হচ্ছে অবলিক করব। তো এই ভিন্ন বিভিন্ন বিভিন্ন স্টাইল আপনার যেরকম রিকোয়ার্ড সেটা আপনি করতে পারেন। ফন্টের সাইজটা চেঞ্জ করতে পারেন, গুগল ফন্ট ব্যবহার করতে পারেন সরাসরি। দেখতে পাচ্ছেন এই যে গুগল ফন্টের লিংক দিয়ে কি করতে পারেন, আপনি এই ফন্টটা অ্যাড করতে পারেন আপনার ওয়েবসাইটে, দেন সেই ফ্যামিলিটা ব্যবহার করতে পারেন। দেন ফন্ট পেয়ারিং রুলস ব্যবহার করতে পারেন, মানে কমা কমা দিয়ে যদি এইটা যদি সাপোর্টেড থাকে আপনার ব্রাউজারে এটা দেখাবে, এটা সাপোর্টেড না থাকলে এটা দেখাবে। দেন ফন্ট শর্ট এন্ড অনেক সময় লেখা যায়, এই যে দেখতে পাচ্ছেন ইতালিক স্মল বোল্ড, তার মানে অনেকগুলো প্রপার্টি ফন্ট, এই যে এই সকল প্রপার্টি আমরা এক লাইনে লিখতে পারি। দেন চলে আসলে সিএসএস আইকন, আমরা বিভিন্ন সময় আইকন ব্যবহার করে থাকি। আই ফ্রেম বিভিন্ন ক্লাস আছে, এই দেখতে পাচ্ছেন আই ফ্রেম ব্যবহার করে অনেক ধরনের এই আইকন আমরা কি করছি ব্যবহার করতে পারি। আপনারা এই ওয়েব পেজের নিচেও দেখবেন অনেক আইকন আছে, এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব, লিঙ্কডইন, ফেসবুক এরকম বিভিন্ন আইকন আছে, আপনি চাইলে এরকম আইকন ইমপ্লিমেন্ট করতে পারেন। দেন সিএসএস লিংক, তো লিংকের কি হয় এরকম দেখতে পাচ্ছেন যে লিংকগুলো কিছু অনেকগুলো প্রপার্টি আমি অ্যাড করতে পারি। লাইক এ লিংক হলে সেটা কালার হবে রেড, দেন ভিজিটেড হলে হবে গ্রিন, হোভার হলে হবে হট পিক। হোভার মানে হচ্ছে এই যে দেখেন মাউস যদি এটার উপর আনি এটাকে বলা হবে কি হোভার। হোভার হলে কি হবে এ অ্যাঙ্কর ট্যাগ কই, আচ্ছা আমি নোটগুলো সব বাদ দিয়ে দিই আপনার বোঝার সুবিধার জন্য। এই যে অ্যাঙ্কর ট্যাগ, ঠিক আছে, এই অ্যাঙ্কর ট্যাগের এভাবে লেখা হলো, লিখে হচ্ছে কি অ্যাঙ্কর ট্যাগ অ্যাক্টিভ থাকলে কি হবে কালার ব্লু, দেন হোভার করলে এই যে হোভার করলাম, হোভার করলে কি হলো হট পিঙ্ক। আমি বলে দিচ্ছি অ্যাক্টিভ, ক্লিক করে দেখবেন এই দেখছেন ব্লু হয়ে গেছে, তাই না? আপনারা নোটিস করেছেন কিনা এই যে অ্যাক্টিভ আছে, যে ক্লিক করলাম ইনস্ট্যান্ট সময়ের জন্য ব্লু হলো, দেন হচ্ছে আবার আগের কালার হয়ে গেল। ঠিক আছে, কারণ ভিজিটেড হয়েছে, ভিজিটেড হওয়া মানে গ্রিন। এভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমরা এই কি করতে পারি বিভিন্ন লিংকের কালার ডিফারেন্ট কালার সেট করতে পারি। দেন টেক্সট ডেকোরেশন, কি ধরনের টেক্সট রাখতে পারি। টেক্সট ডেকোরেশন কি নান মানে কি নরমাল টেক্সট থাকবে, আন্ডারলাইন মানে কি এই যে নিচে একটা লাইন আসবে, তো মাউসটাকে অ্যাক্টিভ বা হোভার করলে কি হবে এই যে নিচে একটা লাইন আসলো। এভাবে আমরা অ্যাঙ্করটাকে প্রপার্টি চেঞ্জ করতে পারি। দেন সিএসএস এর বিভিন্ন লিস্ট আছে, আমরা কিভাবে লিস্টিং করব। আমরা এসটিএমএল এ জেনেছি যে লিস্ট নরমালি দুই প্রকার, যে একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো এই লিস্টগুলোকে আমরা বিভিন্ন ভাবে কি স্টাইল করতে পারি। তো দেখেন যদি একটু নোটিস করেন আমি বলে দিচ্ছি, আনঅর্ডার লিস্টের এ ক্লাস, এই যে আনঅর্ডার লিস্টের ক্লাস এই যে এ ক্লাস, এই সবগুলোর মধ্যে কি হবে, এই সবগুলোর মধ্যে লিস্ট স্টাইল টাইপ হবে সার্কেল। এই দেখতে পাচ্ছেন সার্কেল, কপির আগে সার্কেল, এর আগে সার্কেল, আবার স্কয়ার করে দিতে পারছি, দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোর আগে স্কয়ার। আবার আমি আপার রোমান দিয়ে দিতে পারছি, দেখতে পাচ্ছেন আপার আলফা দিয়ে দিতে পারছি, তার মানে এই যে এবিসিডি। আপনি চাইলেই এই লিস্টটা চেঞ্জ করতে পারেন সিএসএস লিস্টের ক্ষেত্রে। ঠিক আছে, তারপরে হচ্ছে সিএসএস টেবিল আছে। টেবিল ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি, দেখেন কত সুন্দর একটা টেবিল জেনারেট করেছে। এই টেবিল জেনারেট করতে এত সোজা না, এটা কিছু কিছু প্রপার্টি অ্যাড করতে হয়েছে। আপনি যদি একটু নোটিস করেন আপনার টেবিল ক্রিয়েট করা পারবেন, সবাই অলরেডি করেছেন। এখানে কি কাস্টমার টেবিল, তো কাস্টমার টেবিলের মধ্যে কিছু প্রপার্টি অ্যাড করেছি, কাস্টমার আইডি দেওয়া, এটার ফন্ট ফ্যামিলি আমি দিয়েছি এইটা, সো আমি বাকিগুলো আননেসেসারি গুলো রিমুভ করে দিই। ফন্ট ফ্যামিলি দিলাম এরিয়াল, বর্ডার কলাপস মানে কি আননেসেসারি একাধিক বর্ডার থাকবে না, উইথ 100%, তার মানে ফুল টেবিলের উইথটা কি 100%। আমি যদি 80% দিতাম কি হতো টেবিলের ছোট হয়ে যেত। ঠিক আছে, আমি ছোট না দিই, আমার 95%টাই সুন্দর লাগছে, তো 95% দিই। আচ্ছা, তারপরে হচ্ছে কাস্টমার, এই কাস্টমারের টেবিল ডাটা এন্ড টেবিল হেডের মধ্যে কি হচ্ছে এই বর্ডার হচ্ছে, দেখতে পাচ্ছেন সলিড
1 px সলিড, এটা যদি বাড়িয়ে দেন 5 px, তাহলে চেঞ্জটা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে বর্ডারটা কি বেড়ে গেছে, এবং কালারটা কি আপনি যদি ব্ল্যাক দেন তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন সবগুলোর মধ্যে ব্ল্যাক হয়ে গেছে। তো এটা আমি 100 দিই, বুঝতে সুবিধা, এখানে 100 হয়ে গেছে। দেন 8 পিক্সেল হয়েছে। দেন কি করেছি, এন চাইল্ড ইভেন্ট। সো সিএসএস প্রপার্টি লেখার আরেকটা হচ্ছে কি কত নাম্বার চাইল্ড, ইভেন্ট চাইল্ড মানে হচ্ছে কি এই যে ইভেন্ট জোড় সংখ্যাগুলো, এই ইভেন্টগুলোর কি ব্যাকগ্রাউন্ড কালার এক রকমের, সেটা আমরা সেট করেছি। তারপরে হচ্ছে এই ওভার করলে, এই দেখেন ওভার করলে কালারটা কিন্তু একটু চেঞ্জ হচ্ছে। ওভার করলে যদি আমি রেড হয়ে যেত, যদি রেড হলে আরো ক্লিয়ার হতো। রান, দেখতে পাচ্ছেন এই যে প্রতিটার উপর নিলে কি রেড হচ্ছে। এইভাবে কি করতে পারে, একটা টেবিল সুন্দর মতো স্টাইল করতে পারে, আশা করি পারবেন। দেন টেবিলের বর্ডারটা জানলেন, টেবিলের সাইজটা এই যে উইথ দিলেন। দেন টেবিল অ্যালাইনমেন্ট, এই যে টেবিলের টেক্সট গুলো কি মাঝখানে রাখবেন, লেফটে রাখবেন, রাইট করবেন, এখানে টেক্সট অ্যালাইন দিয়ে রাখতে পারেন। যে টেবিল স্টাইল কি কোন স্টাইলে করবেন, প্যাডিং কত রাখবেন, বর্ডার কতটুকু রাখবেন সেটা সো আপনি কতটুকু প্যাডিং রাখতে চাচ্ছেন। প্যাডিং মানে কি এই যে টেক্সট এবং বর্ডারের মাঝখানে দূরত্ব কতটুকু রাখতে চাচ্ছেন। একটু এক্সাম্পল দিলে দেখবেন, এটা টেক্সট অ্যালাইন কি সেন্টার, তাই না, এই টেক্সট অ্যালাইন কি লেফট। আপনি যদি সেন্টার দেন, রান করে দেখেন সব টেক্সট মাঝখানে চলে আসছে, ভালো লাগতেছে। দেন প্যাডিং দিচ্ছেন কত, 15 পিক্সেল, 15 পিক্সেল বেশি ছড়ানো লাগছে, আমি 10 পিক্সেল দিলেন, দেখলেন এগুলো একটু চাপা চাপা হয়ে গেছে। এইভাবে আপনি কি করতে পারেন, টেবিলটা সুন্দর মতো, এই এত সুন্দর একটা টেবিল জেনারেট করতে পারেন। কিভাবে, জাস্ট টেবিলের বর্ডারটা টেক্সট অ্যালাইন সেট করলেন, এটার বর্ডার কলাপস আপনি না করে দিলেন। দেন এই সবগুলোর প্যাডিং কত করলেন, 10 পিক্সেল করে দিলেন। আশা করি বুঝতে পেরেছেন। টেবিল রেসপন্সিভ করতে পারি আমরা কিভাবে, টেবিল রেসপন্সিভ এখানে ওভারফ্লো অটো, এরকম বিভিন্ন ভাবে হচ্ছে বিভিন্ন দিয়ে হচ্ছে টেবিল রেসপন্সিভ করছে, ওভারফ্লো অটো দিয়ে স্টাইল করে। সো দেখেন, দেখতে পাচ্ছেন ওভারফ্লোটা অটো দিয়ে দিচ্ছে। তা এই ওভারফ্লো যদি অটো না দিতে কি হইতে জানেন, এই যে ভেঙে যাচ্ছে না, ওভারফ্লো অটো যদি না দিত, ঠিক আছে, পুরোটা ভেঙে যাচ্ছে, পেজের এতটুকু থাকতেছে, এটা বাইরে বেরিয়ে যাচ্ছে। কেন, কারণ হচ্ছে ওভারফ্লো অটোটা দেওয়া হয়। ওভারফ্লো দিলে সে নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেয় এবং কি করতেছে, এই জিনিসটা দেখছেন, এই জিনিসটা ফিক্স থাকতেছে অলওয়েজ। তো এইভাবে কি করতে পারি, বেসিক্যালি আপনারা এই এত কষ্ট করে টেবিল ডিজাইন করবেন না, কিছুদিনের মধ্যে আমরা যখন বুটস্ট্র্যাপ দেখবো তখন দেখবেন যে আসলে কত ইজি ওয়েতে ডিজাইন স্টাইল বা ডিজাইনটা করা যায়। সো সিএসএস ডিসপ্লে করার জন্য ইনলাইন ডিসপ্লে এন্ড ব্লক ডিসপ্লে, এই জিনিসটা কি, ডিসপ্লে নান মানে কি একটা জিনিস দেখা যাবে না, এন্ড ডিসপ্লে ব্লক মানে কি ওই জিনিসটা দেখা যাবে। এভাবে একটা জিনিস আমরা ডিসপ্লে করতে পারি এবং হিডেনও করতে পারি। একটু যদি দেখেন ডিসপ্লে ডিসপ্লে নান, দেখতে পাচ্ছেন। সো এরকম ইনলাইন একই লাইনে সবগুলো ডিসপ্লে দেখালো। দেন আমরা চাইলে ডিসপ্লে ব্লক করে দিতে পারি, ডিসপ্লে নান করে দিতে পারি। ডিসপ্লে নান করে দিলে কি হবে জানেন, হারিয়ে যাবে। এই যে ক্লাস হিডেন H1, H1টা কি, দিস ইজ হিডেন হেডিং, দিস ইজ হিডেন হেডিং। কেন, কারণ ডিসপ্লে নান করে দিছি। এটা যদি সরাই দেই তাহলে রান করে দেখেন, এই দেখছেন হিডেন হেডিংটা দেখা যাচ্ছিল, এটা হাইড করে দিছি ডিসপ্লে নাম দিয়ে। এভাবে চাইলে আপনি একটা টেক্সট চাইলে HTML কন্টেন্ট বা ট্যাগ হাইড করে দিতে পারেন ইউজিং সিএসএস প্রপার্টি। দেন সিএসএস ম্যাক্স উইথ হাইট এরকম প্রপার্টি আছে, মানে আপনি একটা জায়গার ম্যাক্সিমাম হাইট বা ম্যাক্সিমাম উইথ আপনি সেট করতে পারবেন যে এইটার বেশি কি সে হবে না, ঠিক আছে। এই মার্জিন অটো, দেন হচ্ছে ম্যাক্সিমাম উইথ কত, 500, 500 উপরে কি সে হবে না, দেখতে পাচ্ছেন। কেন 2 নাম্বারটা 500 উপরে, এই যে দেখেন এখন ঠিক আছে। উপরেরটা নিচেরটা, উপরের পিক্সেল 500,
ফিক্সড করে দিছে। এই যে উপরেরটা কি ফিক্সড, কিন্তু নিচেটা কিন্তু ফিক্সড না, নিচেটা কি দিয়ে রাখছে ম্যাক্সিমাম উইথ, তার মানে সর্বোচ্চ 500। কিন্তু এই যে যখন ছোট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই কিন্তু ছোট হয়ে যাচ্ছে, এই ছোট হয়ে যাচ্ছে, তার মানে এই সর্বোচ্চ 500 কিন্তু সর্বনিম্ন 500 নিচে হয়ে যাবে বেস্ট অন দ্য রিকোয়ারমেন্ট। কিন্তু উপরেরটা ফিক্স করে দেওয়ার কারণে এই যে দেখতে পাচ্ছেন এই অবস্থাতেও সে উপরেরটা কি 500 পিক্সেল বজায় রেখেছে, কিন্তু নিচেরটা কি ছোট হয়ে গেছে। তো আমরা এইভাবে আমাদের উইথটা সেট করে আমাদের যে রেসপন্সিভনেস সেটা বজায় রাখতে পারি। দেন সিএসএস এর পজিশন আছে কিছু, যে আমরা একটা জায়গায় সেট করে রাখতে পারি স্ট্যাটিক পজিশনে। ঠিক আছে, তো আমরা চাইলে কি করতে পারি, নরমালি একটা পজিশন কি স্ট্যাটিক বাই ডিফল্ট, তার মানে একটা পজিশন আমরা স্ট্যাটিক ওয়েতে সেট করতে পারি, যেটা অলরেডি আমরা দেখেছি নরমালি এরকম সেট করা থাকে। কিন্তু এই যে রিলেটিভ যদি দেখেন তাহলে দেখেন এটা ভিন্ন ভিন্ন টাইমে তার পজিশন চেঞ্জ হয়ে নিচে টিচে চলে একদম ভিন্ন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। মানে সে হচ্ছে এর পার্সপেক্টিভ থেকে হচ্ছে কি লেফট, লেফটে যাবে, রাইট 30 দেখতে পাচ্ছেন। তার মানে তার অবস্থানটা রিলেটিভ, মানে স্ট্যাটিক না, তার অবস্থানটা হচ্ছে কি রাইটের সাথে কি রিলেটিভ। যখন আমি এটা বড় করছি, এটা যখন চওড়া করছি, তখন কি এইটার পার্সপেক্টিভ থেকে সে কি করেছে বর্ডারটা কনস্ট্রাক্ট করেছে লেফট সাইডের পার্সপেক্টিভ। এই আপনার অ্যাবসলিউট আর রিলেটিভের মধ্যে পার্থক্য। অ্যাবসলিউটটা হচ্ছে কি ওই প্রাথমিক অবস্থায় যে ফিক্সড যে পজিশন সেটার পার্সপেক্টিভ থেকে করে, রিলেটিভ হচ্ছে নতুন যে অবস্থান নিচ্ছি সেটার পার্সপেক্টিভ থেকে তার অবস্থানটা সুনির্দিষ্ট করছে। আর পরে চলে আসে হচ্ছে সিএসএস জেড ইন্ডেক্স। -1 দেখতে পাচ্ছেন, জেড ইন্ডেক্স করে কি হয় -5। তো আপনি যদি মাইনাস কোনো ভ্যালু দেন তাহলে কি হচ্ছে এই ইমেজটা কি হচ্ছে পিছনে চলে যাচ্ছে টেক্সটের। হ্যাঁ, তো আমি যদি এটা দেই রান, দেখতে পাচ্ছেন ইমেজটা কি টেক্সটের উপরে। কিন্তু জেড ইন্ডেক্স যদি আমরা নেগেটিভ ভ্যালু দেই 1 2 -1 -2 -3 আপনি যেটাই দেন না কেন সবগুলোর ক্ষেত্রে কি হবে এই ইমেজটা পিছনে চলে যাবে টেক্সটের। তো আপনি আপনার পছন্দ মতো টেক্সটটা উপরে রাখতে পারেন, নিচেও রাখতে পারেন, ইটস আপ টু ইউ। এরকম কিছু এক্সাম্পল দেওয়া আছে, এইগুলো আশা করি পারবেন। দেন সো ওভারফ্লো বিষয়টা দেখেন। এই যে একটা টেক্সট, এটা অনেক বেশি ওভারফ্লো যদি হয়ে যেতেই পারে, তাই না? আপনার হাইট উইথ তো ফিক্সড করে রাখছেন, সো এখন যদি আরো টেক্সট দেন তাহলে এই ওভারফ্লো হয়ে যেতেই পারে। আপনি কি করতে পারেন, আপনি ওভারফ্লোটা কি করতে পারেন হিডেন করে রাখতে পারেন, তাহলে কি আপনি যতটুকু বক্স আছে সেটা থেকে সে বাইরে টেক্সটটা চলে যাবে না। এখন আপনি যদি স্ক্রল দেন তাহলে কি হবে, স্ক্রল দিলে কি হচ্ছে এই জায়গায় স্ক্রল যদি দেন রান করেন দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে ফিক্স থাকছে, কিন্তু আপনি স্ক্রল করে নিচের টেক্সটগুলো দেখতে পারবেন। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এবার আপনি ওভারফ্লো এক্স বা ওয়াই আপনি ইচ্ছা মতো সেট করতে পারবেন। লাইক এক্স এক্সিস বরাবর আপনি কি চাচ্ছেন, আমি চাচ্ছি এক্স এক্সিস বরাবর হিডেন, বাট ওয়াই এক্সিস বরাবর ওভারফ্লোর স্ক্রল চাচ্ছি। সো এক্স এক্সিস বরাবর সে কি করবে, সে হাইড হয়ে যাবে, কিন্তু দেখা ওয়াই বরাবর কি থাকবে, মানে উপরে নিচে কি থাকবে, সে স্ক্রল করা যাবে। এটাই এখানে করা গেল। এই যে এক্স এক্সিস বরাবর সে হাইড করে দিল, এন্ড উপরে নিচে কি ওয়াই স্ক্রল বরাবর স্ক্রল করে দিল। আশা করি বুঝতে পেরেছেন। সিএসএস ফ্লোট মানে হচ্ছে ভাষা। সিম্পলি একটা জিনিস ফ্লোট, এই যে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে ইমেজটা ফ্লোট রাইট থাকার কারণে রাইটে ভেসে গেছে। এখন আমি লেফট দেই তাহলে কি হবে, তাই সে লেফটে ভেসে চলে আসবে, দেখতে পাচ্ছেন লেফটে চলে আসে। সো ফ্লোট মানে হচ্ছে ভাষা, নর্মালি ভেসে ভেসে উপরে যায়। এন্ড আপনি কোন দিকে ভাষাতে যাচ্ছেন, লেফটে নাকি রাইটে, সেটা আপনি আপনার প্রয়োজন মতো সেট করতে পারবেন। ঠিক আছে, তো দেখেন এখানে আরো কিছু প্রপার্টি আছে। লাইক আমরা ক্লিয়ার করতে চাই, ক্লিয়ার করতে পারি, উইদাউট ক্লিয়ারই করতে পারি। এখানে দেখেন
ক্লিয়ার, মানে লেফটে ক্লিয়ার করতে চাচ্ছি। D1 এর ক্ষেত্রে কি, D1 এর ক্ষেত্রে কিন্তু আমি ফ্লোট লেফট দিয়েছি। দেন div2 এর ক্ষেত্রে এরকম কিছু দেই নাই। div3 এর ক্ষেত্রে কি ফ্লোট লেফট, div4 এর ক্ষেত্রে কি নিচে নিয়ে আসলাম। দেন আমরা কি করলাম, আমরা ফ্লোট না দিয়ে আমরা জাস্ট ক্লিয়ার দিলাম কি লেফট বরাবর। হ্যাঁ, তো এই লেফট বরাবর ক্লিয়ার করার কারণে কি লেফট সাইড থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে, আর ক্লিয়ার হয়ে সে কি করছে নিচে নেমে আসতেছে, বুঝতে পারছেন? মানে এই জায়গাটা তার জন্য ক্লিয়ার হয়ে গেছে, সেই জন্য div3 নিচে সে চলে আসলো। কিন্তু এই জায়গা ক্লিয়ার না করার কারণে সে টেক্সটটা কি এইখান দিয়েই শুরু হচ্ছে, এবং এই বর্ডারটা তো পুরোটা জুড়েই থাকবে, যেটার একটা ডিভ। সো সে পুরোটা জুড়েই অংশ জুড়েই টেক্সটটা থাকলো, বাট এটা ক্লিয়ার না দেওয়ার কারণে সে এটার অংশ থেকে টেক্সটটা শুরু হচ্ছে, আর ক্লিয়ার দেওয়ার কারণে সে এখানে শুরু না করে টোটালি নেক্সট থেকে শুরু করছে। এভাবে আমরা ক্লিয়ার বা ফ্লোটের কনসেপ্টটা দিতে পারি। এখানে ওভারফ্লো কনসেপ্ট আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন। এখানে ক্লিয়ার দেওয়ার কারণে কি হলো, ক্লিয়ার না দেওয়ার কারণে কি হলো, এই যে দেখতে পাচ্ছেন এটার ব্লকের মধ্যে ঢুকে গেল। কিন্তু এটা ক্লিয়ার দেওয়ার কারণে হচ্ছে ক্লিয়ার ফিক্স। অটো ওভারফ্লো দেওয়ার কারণে কি হচ্ছে, সে অটোমেটিক্যালি কি করতেছে সুন্দর মতো অ্যাডজাস্ট করে ফেলতেছে সেই যার পজিশনে। অলরাইট, ইনলাইন এন্ড ব্লক প্রপার্টি। ইনলাইন প্রপার্টি হচ্ছে মানে প্রচুর প্রপার্টি, আস্তে আস্তে ধীরে সুস্থে প্র্যাকটিস করবেন। একদিনে যে সবকিছু হয়ে যাবে ব্যাপারটা এরকম না, আস্তে আস্তে হবে, ঠিক আছে? সো এখানে দেখেন কিছু প্রপার্টি, ডিসপ্লে প্রপার্টি দেওয়া হয়েছে, ইনলাইন প্রপার্টি দেওয়া আছে, ইনলাইন ব্লক প্রপার্টি দেওয়া আছে। সো ইনলাইন ব্লক প্রপার্টি দেওয়ার কারণে দেখেন সে কি করলো, ইনলাইন ডিসপ্লে টাইপ দিয়ে দিছে। আমি এখানে ডিসপ্লে টাইপ আমি কি দিলাম, ডিসপ্লে টাইপটা দিলাম হচ্ছে ইনলাইন, আর এক্ষেত্রে কি দিলাম ইনলাইন ব্লক। তার মানে সে ইনলাইনে শুধুমাত্র যতটুকু প্রয়োজন তার স্পেস সে ততটুকু নিবে, এবং পরবর্তী টেক্সট এর পরের থেকে শুরু হয়। বাট সে ইনলাইন ব্লক, তার মানে তার লাইনে যে আছে তাদেরকে রাখবে, বাকি অংশটা সে টোটালি ব্লক করে দেন নিচের থেকে শুরু করবে, ঠিক আছে? তো এই দুইটা প্রপার্টি ইউজ করে আমরা আপনাদের যখন কোনো রিকোয়ারমেন্ট আসে তাহলে সেই রকমই করতে পারেন। দেন ডিসপ্লে ব্লক মানে কি, সে এই পুরো জায়গাটা নিয়ে নিবে, পুরো উইথটা সে নিয়ে নিবে, পুরো ব্লক করে নিবে। তার পুরো উইথটা ব্লক করে নিল এই আলিকুয়াম, এন্ড এই যে টেক্সটটা আছে সে কি করলো এই ব্লকটা টোটালি নিজের করে নিল। এই জন্যই তো ডিসপ্লে টাইপ ব্লক, দেখতে পাচ্ছেন ডিসপ্লে টাইপ ব্লক। এখন যদি আপনি একটু বোঝার জন্য আপনি এইটা ইনলাইন ব্লক দেন এবং এইটা যদি ব্লক দেন তাহলে হচ্ছে আরো পারফেক্ট ভিজুয়ালাইজ হবে। দেখতে পাচ্ছেন এ কি করলো, কি করলো ব্লক করে নিল জায়গা, আর সে ইনলাইন ব্লক করে নিল। তার মানে তার লাইনে যারা যারা আছে সেই লাইনটাকে নিজের করে নিল, সেই লাইনটা টোটাল, মানে এখানে ব্যাপারটা হচ্ছে এই টোটাল লাইনটাই কি করলো ব্লক করে নিল। দেন পরবর্তী লাইন এই ব্লকের নিচে থেকে শুরু হচ্ছে, আর এ কি করেছে, ওই শুধুমাত্র ওই জায়গাটাই পুরোটাকে ব্লক করে নিয়েছে। এখানে হচ্ছে এই লাইনটা ব্লক করে নেয় পুরো জায়গাটা, দেখতে পাচ্ছেন আমি ওভার করলে দেখতে পাচ্ছেন এই যে পুরো জায়গাটা সে কি করে নিজের করে নিয়েছে। তো এই একটা লাইনই পুরো জায়গাটা দখল করে নিয়েছে, কাউ কাছে দিবে না, আর সে একাই কি করেছে পুরোটাকে ব্লক করে নিয়েছে, কারণ ডিসপ্লে টাইপ ব্লক। এইভাবে ডিসপ্লে টাইপের উপর ভিত্তি করে আপনি স্টাইলটা করতে পারেন। অলরাইট, আজকে আর বেশি না পড়াই, আর এর বেশি পড়ালে আসলে এগুলো প্র্যাকটিস করেন, এর বেশি পড়ালে আবার মানে ভুলে যাবেন। সো নেক্সট ক্লাসে আমরা সিএসএস এর বাকি জিনিসটা একটু দেখে নিব। দেন সিএসএস এর বাকি জিনিসটা আর ফ্লেক্সটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখবো। এন্ড দেন এর পরের ক্লাসে আমরা হচ্ছে বুটস্ট্র্যাপটা দেখবো। বুটস্ট্র্যাপটা দেন আমরা জাভাস্ক্রিপ্টটা দেখবো। জাভাস্ক্রিপ্ট একটু ভালো মতো একটু দেখার চেষ্টা করবো আমরা, এন্ড দেন জাভাস্ক্রিপ্ট দেখার পরবর্তীতে আমরা পিএইচপি তে মুভ করবো ইনশাআল্লাহ। এখন পর্যন্ত কার কোনো কোশ্চেন বা কনফিউশন আছে? বুঝতে পারিনি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আজকে হচ্ছে এটা আপনারা না D1 ভেরিফিকেশন ল্যাব। সো আপনাদের অনেক কিছু সমস্যা আছে, এটার জন্য আজকে দিয়ে দিলাম সবাইকে।
হচ্ছে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজেদের খেয়াল রাখবেন। আর যে কোনো প্রয়োজনে হচ্ছে আমার কাছে রিচ করবেন বা দেখা করবেন উইদাউট এনি হেজিটেশন। কোনো কোশ্চেন বা কনফিউশন থাকলে আমরা কোশ্চেন নিতে পারি, আদারওয়াইজ উই ক্যান র্যাপ আপ। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।